স্বাধীনতা অর্জন করা সহজ, রক্ষা করা কঠিন। আমরা গণতন্ত্র অর্জন করতে যাচ্ছি, সরকার পরিবর্তন করতে যাচ্ছি, এটাকে কিন্তু রক্ষা করার ব্যাপারটাও আমাদেরকে কোনো যাতে স্যাবোটাইজ না হয় কিংবা তৃতীয় পক্ষ ঢুকে এই যাতে না হয়, এই ব্যাপারে কিন্তু আমাদের ভয়েসটাকে রেজ করতে হবে। তারা কিন্তু খুব ভয় আছে যে যেহেতু সবাই পালাতে পারবে না প্লেনে, তাদের তো মহল্লায় থাকতে হবে, তাদের তো বাংলাদেশে থাকতে হবে, তারা তাদের অস্তিত্বের কারণে জাগান দিতে চায় যে না আমাদেরকে টাচ করতে আসে না, ইত্যাদি ইত্যাদি। আমি প্রথমে আমাদের জার্মানি থেকে যে ভাইটি আমাকে প্রশ্ন করেছেন জাতীয় ভোটের ব্যাপারে, দেখেন আমি যেহেতু সংসদ সদস্য না, তারপরও পার্টির মধ্যে আমাদের মধ্যে এক ধরনের বিভাজন আছে, কারণ এইবার যারা আমাদের অংশটা নির্বাচনে যায় নাই, এটা হয়তো অনেকে জানেন, আপনারা জানেন, অনেকে জানেন না। যারা জিএম কাদের নেতৃত্বে যারা জাতীয় পার্টির সংসদ আছে, আমরা আহ্বান জানিয়েছি তাদেরকে পদত্যাগ করতে। আশা করছি আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সেই সিদ্ধান্তটা আপনারা জানতে পারবেন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনারা যে কথাটি বলছেন যে দেখেন কোটা সংস্কার থেকে কিন্তু এখন একটা রাষ্ট্র সংস্কার পর্যায়ে আমরা চলে আসছি, এক দফা দাবিতে চলে আসছি। সময় মতো তারা যে বিলম্বিত সিদ্ধান্তের কারণে তোষামতকারী, অহংকার, দম্ভ এবং মানে আল্লাহ কোরআন পাকে তো বলেছেন, ওই কথা বলতে আমি সময় বেশি নেব না, যে যারা স্বৈরাচারী সরকার, যারা ফেরাউনের সৃষ্টি, উনি কোরআনে সেই ইতিহাস আমরা জানি। সুতরাং আমরা এই আগামী দিনের বাংলাদেশ কিভাবে চলবে তারুণ্যই সিদ্ধান্ত নেবে যে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে। সেখানে আমরা পরামর্শ যেটা দিতে পারি, আমার মনে হয় এখানে দ্বিমত করার কিছু নাই। সেখানে তারা জানে যে যেটা 11 আগে কথা উঠেছিল বাস্তবায়ন হয়নি বিভিন্ন কারণে। দেখেন নির্বাচনী ব্যবস্থাটা কিরকম হবে, যে আমরা কি নির্বাচনী ব্যবস্থা বলতে কি আনুপাতিক হারের ব্যাপার আছে, কিংবা আমরা কি দ্বিকক্ষ পার্লামেন্ট করবো কিনা, কিংবা আনুপাতিক ভোটে যাবো কিনা, ইত্যাদি ইত্যাদি। এটা যেহেতু অনেক বড় পরিসর আলোচনা, আমি জাস্ট পয়েন্টগুলি টাচ করে যাচ্ছি। 2 নম্বর হচ্ছে যে টার্ম, যেটা আমি কথাটা বলছি এই কারণে যে এই কথাগুলি আসবে কিন্তু এখন, যে একটা পরামর্শের মতো যাবে, জাতীয় সমঝোতা হওয়া দরকার যে এই 5 বছরের যে একটা মেয়াদ, এই মেয়াদকে আমরা 4 বছরে রাখবো কিনা ইয়ের মতো। তারপর পরপর 2বারের মতো আমাদের অ্যাস্ট্রোনট ডক্টর মিলন সাহেব আমেরিকা বসে আছেন, আমেরিকা সহ অনেক জায়গায় আছে, যে 2 বছরের বেশি যাতে কেউ ক্ষমতায় না থাকে, যাতে স্বৈরাচারী না হয়ে ওঠে, কিংবা 50%-এর বেশি ভোট না পড়লে সেটাকে গ্রহণযোগ্য নির্বাচন করা কিনা, এই জাতীয় জিনিসগুলি এখন সামনে আসবে। তো এখন আমার মনে হয় যে তার আগে এখন এই পরিবর্তন প্রক্রিয়া কিংবা এই হস্তান্তর প্রক্রিয়া কিংবা যে আগামী দিনের যে লোকে, যেটা ডক্টর মিলন বললেন, যেটা আমার কথা না, আমি যেটা দুজনের নাম বললাম, এটা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আলোচিত হচ্ছে, আমাকে যেটা বিভিন্ন জায়গা থেকে শুনেছি। অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি, এখন আমার মনের কথাটা বলি, যে মিলনের সাথে দ্বিমত করার কিছু নেই, যেহেতু এখানে আন্তর্জাতিক প্রভাব বলে তো একটা কাজ করবে, কারণ তাদের পছন্দের আমেরিকা কিংবা ইউরোপীয় ইউনিয়ন কিংবা তাদের পরামর্শ কিংবা তাদের একটা লাইকিংও হয়তো কাজ করবে, যারা আগামীর বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অর্থনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে, মানবিকতার দিক দিয়ে কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, তেমন একটা ব্যক্তিত্ব দরকার। সেখানে ডক্টর ইউনূসের নাম তো অবশ্যই অগ্রাধিকার পাবে। কিন্তু আজকে যে কথাটি বললাম ডক্টর দেবপ্রিয়র কথা, সেটা আমার মন্তব্য না, সেটা এইখানেও আলোচনা হচ্ছে। যাই হোক, আমরা সেই বিতর্কে না যাই। আমাদের কথা হলো যে আমরা পরিবর্তন চাই, এমন একটা ব্যক্তিত্ব, যেটা মারুফ ভাই বললেন, যে ছাত্ররা যে চাচ্ছে যে সকলের কাছে গ্রহণযোগ্য একটা ব্যক্তিত্ব, এবং এই দুইজনের মধ্যে কে হবে আগে সেটা পরে আসবে, আগে প্রক্রিয়াটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এবং আমার বিশ্বাস যে এইটা অবশ্যই আগামী 72 ঘন্টার মধ্যে এই প্রক্রিয়াটা দেওয়া। আমার এটা কোন অভিজ্ঞতা থেকে বললাম, যেহেতু আমি এরশাদের ক্যাবিনেটে ছিলাম, আমি জানি। আমি 3টা মডেলের কথা বললাম, যখন সাহেব নিজে বললেন যে আসলে এখানে মারুফ ভাই কিংবা আমার কাছের জন ডক্টর মিলন আমার সাথে দ্বিমত করবেন না। দেখেন এরশাদের বিরুদ্ধে ছাত্র আন্দোলন হয়েছিল, কিন্তু এটা সত্যি কথা, এরকম আন্দোলন হয় নাই এরশাদের বিরুদ্ধে। তার আগে কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছে যে আমি পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি, এই হাজার হাজার লক্ষ লক্ষ লোক নেমে গেল। এখন তো তার আগেই নেমে গেছে, সে সিদ্ধান্ত দেওয়ার আগেই, সে ক্ষমতা ট্রান্সফার করার আগেই অভিভাবক নেমেছে। আমি একটা কথা বলি যে দেখেন এই জাতিকে আপনি কিভাবেই করবেন, যেটা আপনাদের জানা দরকার। আমি এই যে
দেখেন এই জিনিসটা একটু দেখেন। হ্যাঁ, আমি 10 সেকেন্ড। যারা অকারণে শহীদ হয়েছে, অকারণে শহীদ হয়েছে, এখন আমি চাই প্রতিবাদ। আর আরেকটা চাই যে হাসিনা যেন এই প্রধানমন্ত্রী চেয়ার থেকে সরে যায় এবং মিজানুর রহমান আজাদ যেন বসে যায়। আচ্ছা, যাই হোক, এটা আমি দেখানোর উদ্দেশ্য হলো যে দেখেন একটা 8 বছরের শিশু সে পর্যন্ত চলে আসছে এই গণজোয়ারে, গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানে, এই মহাজাগরণে। তো আপনি এইটা তো এখন তো একটা জিনিস কি জানেন, কোনো কারণে যদি আমাদের, আমি এখানে খুব বিনয়ের সাথে বলতে চাই, এখানে ডক্টর মিলন আছেন, মারুফ ভাই আছেন, বোদ্ধা ব্যক্তিরা আছেন, কিংবা অনেক দর্শক আছেন, আমাদের কিন্তু এখানে ওই যে একটা কথা আছে, স্বাধীনতা অর্জন করা সহজ, রক্ষা করা কঠিন। আমরা গণতন্ত্র অর্জন করতে যাচ্ছি, সরকার পরিবর্তন করতে যাচ্ছি, এটাকে কিন্তু রক্ষা করার ব্যাপারটাও আমাদেরকে কোনো যাতে স্যাবোটাইজ না হয়, কিংবা তৃতীয় পক্ষ ঢুকে এই যাতে না হয়, এই ব্যাপারে কিন্তু আমাদের ভয়েসটাকে রেজ করতে হবে। সুতরাং এখানে ডাক্তার মিলনকে অনুরোধ করব, আমি মারুফ ভাইয়ের মতো একজন সজ্জন ব্যক্তি যারা ভ্যালুয়েট করতে পারেন সমাজে চিন্তা চেতনা বক্তব্য দিয়ে, তাদেরকে কিন্তু এই মুহূর্তে অবশ্যই তারুণ্য কিভাবে চলবে আমি স্বীকার করি, কিন্তু তাদেরকেও আমাদের ভয়েসগুলি বলা উচিত যাতে তারাও চিন্তা করে। অবশ্যই তাদের প্রতি আমার ব্যক্তিগতভাবে এখানে আমরা যারা আছি সবাই আস্থা আছে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে। শেষ কথা হলো যে আমাদের এই বাংলাদেশটা এখন যেভাবে, আমি একটা পুরো ভিডিওটা দেখতে পারলাম যেহেতু আপনার সময় নাই, এটা দিয়ে বুঝাতে চাচ্ছি 8 বছরের শিশু নেমে গেছে। এটা তো একটা ভিডিও, আমার কাছে 10টা ক্লিপ আছে। এখন একজনকে বুক এইভাবে করে বলতে, হ্যাঁ, আমরা আরেকটি ভিডিওতে দেখেছি যে পুলিশকে ধাক্কা দিচ্ছে, মানে পুলিশকে বাবা নিয়ে আসছে, না ধাক্কা না, ঘুষি দিচ্ছে, সে ঘুষি দিচ্ছে, ওর ড্রেস খুলে ফেলছে, খুলে দিচ্ছে। ওটাও আছে আমার কাছে, যে ওটা আপনারা দেখেছেন, সবাই দেখবেন, এটা ইউটিউবে আছে। যে এই ধরনের মানে এত ছোট ছোট বাচ্চারাও খেপে গেছে, এটা অন্যরকম খেপে গেছে। এই যে মনস্তত্ত্বের জায়গায় তারা যেখানে গেছে, এটাকে কিন্তু আমাদেরকে কিন্তু আজকে যারা আমরা আপনার টক শোতে আছে, আপনি যদি প্রশ্নটা করবেন যে আমরা আমাদের বাংলাদেশটাকে নতুন দ্বিতীয় মুক্তিযুদ্ধ, নতুন প্রজন্মের কাছে গণতান্ত্রিক মূল্যবোধের স্বাধীনতা এবং আমাদের অর্থনৈতিক স্বাধীনতার ক্ষেত্রে যাতে কোনো রকমই না হয়, সেই জিনিসটা যাতে আমরা রক্ষা করতে পারি, এটা আপনি প্রশ্ন করবেন, সবাই সেভাবে একটা সুচিন্তিত মতামত দিবেন। এই বলে আসুন আমরা আগামীর বাংলাদেশকে আমরা একটি ঐক্যমতের জায়গায় নিয়ে যাই। আমাদের হয়তো উই আর অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি, বাট একটা জায়গায় আমাকে সহনশীলতার সংস্কৃতি, গণতান্ত্রিক সংস্কৃতি এবং আমরা যাতে অর্থনীতিটাকে আমরা বিকশিত করতে পারি। এবং আমি সেগুলি আর রিপিট না করলাম, অসহযোগ আন্দোলনের যে ইগুলি দিয়েছে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র নেতৃবৃন্দ সমন্বয় করা, এটা কাল থেকে শুরু হবে। এখানে আপনাকে ঢাকার পরিস্থিতি বলি, ঢাকায় অলরেডি কিন্তু এই যে আমার বাসায় আমার ওয়াইফ এসে আমাকে বলতেছে যাই বাজার তো আছে কয়েকদিন 10-15 দিনের, কিন্তু কি হবে, অর্থাৎ অলরেডি তাদের এই যে আমি একটা ফ্ল্যাটে থাকি, এখানে প্রায় 50টা ফ্ল্যাট আছে একটা বিল্ডিং এ। তো এই ভাদুরী টাওয়ার পরিবার অনেকে জানেন হতো, তো এখানে সবাই ভিতর একটা উত্তেজনা কাজ করতেছে যে কি হয় এই যে 114 কিংবা কি ইমার্জেন্সি কিংবা অন্য কিছু। সুতরাং কালকে যে আওয়ামী লীগ যেটা যে প্রশ্নটা আপনি করেছেন আমাকে, আমার করেছে আওয়ামী লীগ যেটা কালকে করছে, এটা ওই যে মানে আগুন নিবার আগে কিন্তু তাপ করে চলে ওঠে, এটা সবাই জানেন। তো সুতরাং তারা আরেকটা সংঘর্ষ করে, আরেকটা অবস্থা তৈরি করে যাওয়ার আগে এটা করতে চায়। তবে আমার বিশ্লেষণ, আপনি কালকেই করবেন, এরা কালকে বেরোতে পারবে না আনটিল যদি সেনাবাহিনী পুরা অন্য কিছু কারফিউ কিংবা না দেয়, সবার জন্য যে ব্যান না করে তাদেরকে। কারণ আজকে কিন্তু পাড়ায় পাড়ায় মিছিল হয়েছে। আমার পাড়ায় যখন মিছিল হয়, আমি থাকি এই যে পরিবাগ এলাকাটা আপনারা জানেন, গুলশান বনানীর মতো এই জায়গাটাও মধ্য ঢাকার মধ্যে একটা মোটামুটি একটা সফিস্টিকেটেড এলাকা। এখানকার বাচ্চাদের সহ নেমে গেছে। মিরপুর ডিএসসি আপনার সাবেক সেনা কর্মকর্তারা মিছিল করেছে, যেটা বললেন না আমার। সুতরাং আমি শেষ কথা যেতে বলতে চাই, কালকে যদি তারা নামে তাহলে আরেকটা রক্তপাত হবে। এবং এটা কিন্তু এই মবকে
আমরা যদি চাইও, যদিও সমন্বয়করা বলেছেন অলরেডি, আমি শুনেছি যে আমরা কোনো ইয়েতে যাব না, এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা শান্তিপূর্ণ করব, কিন্তু এটা তাদের পক্ষ থেকে কিন্তু এটা আমি বলবো একটা হঠকারী হুমকি কিংবা একটা জিনিস করতে চাচ্ছে, অথবা তারা কিন্তু খুব ভয় আছে যে যেহেতু সবাই পালাতে পারবে না প্লেনে, তাদের তো মহল্লায় থাকতে হবে, তাদের তো বাংলাদেশে থাকতে হবে, তারা তাদের অস্তিত্বের কারণে জাগান দিতে চায় যে না আমাদেরকে টাচ করতে আসো না, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, শেষ কথা আমার যে আমার মনে হয় যে আগামী কয়েকদিন খুবই ইম্পর্টেন্ট, 72 ঘন্টা। আই রিপিট, এটা কিন্তু আমার কোনো ইনফরমেশন, আমার অভিজ্ঞতা থেকে আমার মনে হয় এখানে দুইজনের চেয়ে বয়সে 2-4 বছরের হইলেও আমি হয়তো একটু বড়, আমার সেই ইনটিউশন, সিক্স সেন্স, 72 hours ইজ ভেরি ক্রুশিয়াল ফর দ্য নেশন। এটা হলো আমার মানে সেন্সে যেটা বলে। মেবি 3 দিন 4 দিন 5 দিন 7 দিন সময় লাগতে পারে। এরশাদ পদত্যাগের ঘোষণা দেওয়ার পরও 3 তারিখে ঘোষণা দিয়েছে, সে 6 তারিখে হ্যান্ড ওভার করছে। তো এখানে প্রক্রিয়ার একটা টাইম লাগতে পারে। বাট এগেইন আই রিপিট, 72 hours ইজ ভেরি ক্রুশিয়াল ফর দ্য কান্ট্রি। ভালো থাকেন, সুস্থ থাকেন, শান্তিতে থাকেন। একটা গণতান্ত্রিক বাংলাদেশে, একটা মূল্যবোধের বাংলাদেশে আমরা নিয়ে আসতে চাই। ধন্যবাদ।